ওয়েলকাম টু অনলাইন স্টেট স্টাডি। তোমাদের প্রত্যেককে আমাদের অনলাইন স্টেট স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসের টপিক কি? পেশনা এবং শিখন। এছাড়াও আরেকটি টপিক আছে, সেটা হচ্ছে নির্দেশমূলক উদ্দেশ্য এবং শিখন ফলাফল সংক্রান্ত ব্লুমের শ্রেণীবিন্যাস। এই দুটি টপিক আজকে আমরা দেখে নেব। তো আজকের ক্লাস নাম্বার এটা 5। এরকমই আরও আমাদের সিডিবির ওপরে 5টি ক্লাস হয়েছে। এছাড়াও আমাদের সিডিবির ওপরেও 4টি ক্লাস এর আগেও হয়ে গেছে। যদি সেই ভিডিওগুলি তোমরা দেখে না থাকো তো ডেসক্রিপশন এবং প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নেবে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই টপিকগুলি। দেখো, প্রথম প্রশ্নটি কী রয়েছে, যে নিচের কোনটি সঠিক। নিচের কোনটি সঠিক? দেখো, প্রশ্নটি কী রয়েছে, পেশনা প্রক্রিয়া হলো কি? পেশনা প্রক্রিয়া সেটা কোন পর্যায়ে ঘটে? দেখো, তোমরা অপশানগুলি খুবই ভালো করে দেখবে। কী রয়েছে প্রথমেই? অপশান এতে রয়েছে চাহিদা, তাড়না, পেশনা, সক্রিয়তা, লক্ষ্য, অর্জন, ফিডব্যাক। অপশান বিতে কী রয়েছে? চাহিদা, পেশনা, তাড়না, সক্রিয়তা, লক্ষ্য অর্জন আর ফিডব্যাক। অপশান সিতে কী আছে? চাহিদা, তাড়না, সক্রিয়তা, পেশনা, লক্ষ্য অর্জন এবং ফিডব্যাক। এছাড়াও আর ডিতে কী আছে? অপশান ডিতে আছে চাহিদা, তাড়না, পেশনা, ফিডব্যাক না লক্ষ্য অর্জন। তাহলে আমরা কি জানি, পেশনা যে প্রক্রিয়া সেটা কী হয়, কোন ধাপে ধাপে চলে? প্রথমে চাহিদা। চাহিদা কোথায় কোথায় রয়েছে? অপশান এ, বি, সি, ডি সবগুলোতেই রয়েছে। তারপরে কী আছে? চাহিদার পরে তাড়না। তাড়না কোথায় কোথায় রয়েছে? অপশান এ, সি, ডি। তাহলে আমাদের বিয়েরটা কেটে গেল। তাহলে প্রথমে চাহিদা, তারপর তাড়না, তারপরে কী আছে? পেশনা। পরে কী হবে? পেশনার পরে সক্রিয়তা। কোথায় রয়েছে অপশানটি? অপশান কোথায় রয়েছে সেটি? অপশান এতে। তাহলে উত্তর কী হবে? অপশান এ। তাহলে পেশনা প্রক্রিয়া হলো কি? চাহিদা, তাড়না, পেশনা, সক্রিয়তা, লক্ষ্য অর্জন আর কি আছে? ফিডব্যাক। এই কম পর্যায়ে এই আমাদের পেশনা প্রক্রিয়াটি চলতে থাকে। তাহলে উত্তর কী হলো? অপশান এ। দেখো, তারপর 2 নম্বর প্রশ্নটি কী রয়েছে, যে নিচের কোনটি সঠিক নয়। কী বলেছে? নিচের কোনটি সঠিক নয়। কী আছে প্রশ্নটি? পেশনাকে নিম্নোক্তভাবে ভাগ করা হয় কি পেশনার মাধ্যমে? পেশনাকে আমরা নিম্নলিখিতভাবে ভাগ করা হয়, সেটি কী কী? শারীরিক পেশনা, ব্যক্তিগত পেশনা, সামাজিক পেশনা। আমাদের পেশনাকে এইগুলিতে ভাগ করে থাকি। তাহলে উত্তর আমাদের কী হবে, যে কী বলা যায় কোনটি সঠিক নয়। তাহলে এই পাক্ষিক পেশনা, এটা হচ্ছে পেশনা ভাগের মধ্যে পড়ে না। তাহলে উত্তর এখানে কী হবে? অপশান ডি। দেখো, তারপর 3 নম্বর প্রশ্নটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেবে। দেখো, প্রশ্নটি কী রয়েছে, কাজের মধ্যে আনন্দ, কাজের মধ্যেই আনন্দ এই ধরনের বক্তব্য কোন ধরনের মন্তব্যে কোন পেশনার কথা স্মরণ করায়? তাহলে এই ধরনের মন্তব্যটা কোন ধরনের মন্তব্যে কোন পেশনার কথা স্মরণ করায়? কাজের মধ্যে আনন্দ, এটি কি একটা অভ্যন্তরীণ পেশনা। আমরা কাজের মধ্য দিয়েই কী পাই? আনন্দ পাই। তাহলে এটি কি আমাদের শরীরের মধ্যে বা অভ্যন্তরে এইটা হয়, এই পেশনাটা হয়। তাহলে এখানে উত্তর কী হবে? অভ্যন্তরীণ পেশনা। উত্তর কোথায় হবে? অপশান সি। দেখো, তারপরে প্রশ্নটি কী রয়েছে, যে সৃজনশীল ব্যক্তিরা কোন পেশনার দ্বারা পরিচালিত হয়? সৃজনশীল ব্যক্তিরা কোন পেশনার দ্বারা পরিচালিত হয়? ব্যক্তিগত পেশনা, সামাজিক পেশনা, অভ্যন্তরীণ পেশনা না বাহ্যিক পেশনা? তাহলে সৃজনশীল যেসব ব্যক্তিরা, তারা কোন পেশনার দ্বারা পরিচালিত হয়? তারা হয় অভ্যন্তরীণ পেশনার দ্বারা। একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। দেখো, তারপরে প্রশ্নটি কী রয়েছে, যে নিচের কোনটি পেশনা সৃষ্টিতে বাধার সৃষ্টি করে? নিচের কোনটি পেশনা সৃষ্টিতে বাধার সৃষ্টি করে? কী হবে? বিষয়ের ন্যূনত্ব, বিষয়বস্তুর চাহিদা, মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি না সবগুলি? তাহলে কী হবে? পেশনা সৃষ্টিতে বাধার সৃষ্টি করে কি? মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি। তাহলে আমাদের যেসব চাপ সৃষ্টিকারী পরিস্থিতি রয়েছে তার ফলে কী হয়? পেশনা সৃষ্টিতে বাধার সৃষ্টি করে। তাহলে উত্তর এখানে কী হবে? অপশান সি। দেখো, তারপরে প্রশ্নটি কী রয়েছে, যে কোনটি সঠিক নয়। এখানেও কী বলছে? কোনটি সঠিক নয়। অপশানগুলি কী আছে ভালো করে দেখবে। কী আছে? নির্দিষ্ট পেশনা কেবল নির্দিষ্ট আচরণে শক্তি যোগায়। অপশান বিতে আছে পেশনা শিকনে অভ্যন্তরীণ প্রভাবকারী উপাদান হিসেবে চিহ্নিত। অপশান সিতে আছে পেশনা হলো নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, কারণ ব্যক্তির চাহিদার কোনো শেষ নেই। আর অপশান ডিতে কী আছে? পেশনা ব্যক্তিকে মানসিক চাপ থেকে মুক্ত হতে সাহায্য করে। তাহলে পেশনা আমাদেরকে বা ব্যক্তিকে কী করে? মানসিক চাপ থেকে মুক্ত হতে সাহায্য করে, এটা সঠিক কথা। পেশনা হলো একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, কারণ এটি ব্যক্তির চাহিদায় কোনো শেষ নেই, এটাও তাহলে সত্য। আর কি আছে? পেশনা শিকনে অভ্যন্তরীণ প্রভাবকারী উপাদান হিসেবে চিহ্নিত। তাহলে আমাদের কি পেশনাটা একটা শিকনের অভ্যন্তরীণ প্রভাবকারী উপাদান হিসেবেও চিহ্নিত। তাহলে এখানে কী বলছে? কোনটি সঠিক নয়। তাহলে উত্তর কী হবে? অপশান এ। তাহলে কী রয়েছে সেখানে? নির্দিষ্ট পেশনা কেবল নির্দিষ্ট আচরণের শক্তি যোগায়। এখানে দেখো, আমরা কী বলছিলাম এর আগের পর্ব বলছিলাম, এই কেবলমাত্র, শুধুমাত্র এরকম অপশানগুলি হচ্ছে নেগেটিভ ক্ষেত্রে বোঝায়। তাহলে আমাদের কোশ্চেনটি কী রয়েছিল? নয়, এটা নেগেটিভে ছিল। তাহলে উত্তর কী হয়ে গেল? নির্দিষ্ট পেশনা কেবল নির্দিষ্ট আচরণের শক্তি যোগায়। উত্তর হলো অপশান এ। দেখো, তারপরে প্রশ্নটি কী রয়েছে, যে নিচের কোনটি পেশনা সৃষ্টিতে সাহায্য করে? নিচের কোনটি পেশনা সৃষ্টিতে সাহায্য করে?
অপশানগুলি কি আছে? সহজ কাজ, কঠিন কাজ, মাঝারি ধরনের কাজ, আর উপরের সবগুলি। কী বলছে? পেশনা সৃষ্টিতে সাহায্য করে কি? আমাদের মাঝারি ধরনের যেসব কাজগুলি হয় তার ফলে কি হয়? আমাদের পেশনা সৃষ্টিতে সাহায্য করে। তার উত্তর কী হলো? অপশান সি। তারপরে দেখো 8 নম্বর প্রশ্নটা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের আমাদের এইটাই প্রথম ভিভিআই প্রশ্ন। একটি খুবই ভালো করে এই প্রশ্নটি দেখবে। কী রয়েছে? নিম্নলিখিত কোনগুলি পেশনা সৃষ্টিকারী মৌলিক চাহিদা? মৌলিক চাহিদা কোনগুলি আমাদের এই 5টার মধ্যে মৌলিক চাহিদা? কী আছে? জৈবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, আত্মসম্মানের চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা, না ভালোবাসার চাহিদা? তাহলে কি বলেছে যে এইগুলির মধ্যে, এই পেশনাগুলির মধ্যে কোনটি মৌলিক চাহিদা? পেশনা সৃষ্টিকারী একটি মৌলিক চাহিদা, তাহলে কোনগুলি হবে? জৈবিক চাহিদা, এটি এক ধরনের পেশনা সৃষ্টিকারী একটি মৌলিক চাহিদা। নিরাপত্তার চাহিদাও একটি পেশনা সৃষ্টিকারী মৌলিক চাহিদা। আর কি হবে? ভালোবাসার চাহিদা। তার উত্তর কী হবে? অপশান বি। এটি হয়ে যাবে উত্তর। কী আছে? পেশনা সৃষ্টিকারী মৌলিক চাহিদা কোনগুলি? জৈবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা এবং ভালোবাসার চাহিদা। তার উত্তর কী হলো? অপশান বি। তারপর দেখো 9 নম্বর প্রশ্নটি কী রয়েছে? কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয়? এই 4টির মধ্যে কোনটি সঠিক নয়? কী আছে অপশানগুলি? সাফল্য লাভের পেছনের মাত্রায় ব্যক্তিগত পার্থক্য বর্তমান। যারা পারদর্শিতায় উচ্চস্থান অধিকার করে তাদের মধ্যে সাফল্য লাভের পেছনের মাত্রা অধিক থাকে। যারা পারদর্শিতার উচ্চস্থান অধিকার করে তাদের মধ্যে অকৃতকার্যতার আতঙ্ক কম থাকে। উচ্চ মাত্রায় সাফল্য লাভের পেছনার অধিকারী শিক্ষার্থীরা নিজেদের ক্ষমতা অনুযায়ী উচ্চাকাঙ্ক্ষার স্তর নির্দিষ্ট করে। তাহলে কী হচ্ছে? কোনটি সঠিক নয়? 4টির মধ্যে কোনটি সঠিক নয়? কী আছে? সাফল্য লাভের পেছনের মাত্রায় ব্যক্তিগত পার্থক্য বর্তমান। তাহলে কী হচ্ছে? সাফল্য লাভের পেছনায় মাত্রায় কী হয়? ব্যক্তিগত পার্থক্য বর্তমান থাকে। তাহলে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকমভাবে তার পেছনের মাত্রা থাকে। যারা পারদর্শিতায় উচ্চস্থান অধিকার করে তাদের মধ্যে সাফল্য লাভের পেছনের মাত্রা অধিক হয়। তারা যারা কী করে? পারদর্শিতায় উচ্চস্থান অধিকার করে তাদের মধ্যে কী হয়? পেছনের লাভের একটা অধিক মাত্রায় তাদের কাজ করে, পেছনের লাভটা তাদের অধিক মাত্রায় কাজ করে। তাহলে এইটাও সঠিক। আর কি আছে? যারা পারদর্শিতায় উচ্চস্থান অধিকার করে তাদের মধ্যে অকৃতকার্যকতার আতঙ্ক কম থাকে। তাহলে অকৃতকার্যকতার আতঙ্ক কম থাকে, এইটা সঠিক নয়। তার উত্তর এখানে কী হবে? অপশান সি। কী হচ্ছে? যারা পারদর্শিতায় উচ্চস্থান অধিকার করে তাদের মধ্যে অকৃতকার্যকতার আতঙ্ক কম থাকে। আর অপশান ডিতে গিয়েছে উচ্চমাত্রায় সাফল্য লাভের পেছনে আর অধিকারী শিক্ষার্থীরা নিজেদের ক্ষমতা অনুযায়ী উচ্চাকাঙ্ক্ষার স্তর নির্দিষ্ট করে। তাহলে উচ্চমাত্রায় যে সাফল্য যায় সব ছাত্রছাত্রীরা অধিকার করেছে তারা কী করে? তাদের উচ্চাকাঙ্ক্ষার একটা স্তর আছে, সেই স্তরটাকে নির্দিষ্ট করে। তাহলে এখানে উত্তর কী হলো? অপশান সি। দেখো তারপর 10 নম্বর প্রশ্নটা কী রয়েছে? যে নিচের কোনটি সঠিক নয়? এখানে এই 4টে অপশানের মধ্যে নিচের কোনটি সঠিক নয়? দেখো প্রশ্নটা কী রয়েছে? ওয়ার্নারের পেছনের কারণ নির্দেশক তত্ত্বে যে 4টি যুক্তির কথা বলা হয়েছে সেই যুক্তিগুলো কী কী? ক্ষমতা, কার্যের কাঠিন্য, প্রচেষ্টা এবং ভাগ্য। তাদের বৈশিষ্ট্য হলো কি? তাহলে এই 4টির কী আছে? বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। তার মধ্যে কোনটা সঠিক নয়? দেখো অপশান এতে কী আছে? ক্ষমতা যার উপর শিক্ষার্থীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ আছে। অপশান বিতে কী আছে? কার্যের কাঠিন্য, যার কাজটা কি? যার উপর শিক্ষার্থী নিয়ন্ত্রণের কোনো অবকাশ নেই। অপশান সিতে কী আছে? প্রচেষ্টা, যার উপর শিক্ষার্থীর যথেষ্ট নিয়ন্ত্রণ আছে। আর ডিতে কী আছে? ভাগ্য, যার উপর শিক্ষার্থীর নিয়ন্ত্রণ নেই। তাহলে কি বলছে? কোনটি 4টির মধ্যে সঠিক নয়? তাহলে কী আছে? দেখো ডি এরটা কী আছে? ভাগ্য, যার উপর শিক্ষার্থীর নিয়ন্ত্রণ নেই। তাহলে ভাগ্যের উপর কারোরই নিয়ন্ত্রণ থাকে না, তাহলে এটা সঠিক আছে। তারপরে কী আছে? প্রচেষ্টা, যার উপর শিক্ষার্থীর যথেষ্ট নিয়ন্ত্রণ আছে। তাহলে কেউ যদি প্রচেষ্টা করে, মানে চেষ্টার পর চেষ্টা করে, সে ভালো রেজাল্ট করবেই। তাহলে এইটার মধ্যেও একটা শিক্ষার্থীর প্রচেষ্টার উপরেও শিক্ষার্থীর কী আছে? নিয়ন্ত্রণ আছে, এটাও সঠিক। তারপরে কী আছে? কাজের কাঠিন্য, যার উপর শিক্ষার্থীর নিয়ন্ত্রণের কোনো অবকাশ নেই। তাহলে কাজের কাঠিন্যের উপরে একটা শিক্ষার্থীর কোনো নিয়ন্ত্রণ থাকে না। আর কি আছে? ক্ষমতা, ক্ষমতা, যার উপর শিক্ষার্থীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ আছে। তাহলে ক্ষমতার উপরে কি প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ আছে কোনো শিক্ষার্থীর? নেই। তাহলে এখানে কী হবে? কোনটি সঠিক নয় বলা হয়েছে। তার উত্তর কী? অপশান এ। দেখো তারপরে প্রশ্নটি কী রয়েছে? যে পেশনা প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে গিয়ে অবচেতন পেশনার ধারণাটি কে উল্লেখ করেছেন? কি বলেছে? পেশনা প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে গিয়ে অবচেতন পেশনার যে ধারণা সেটা কে উল্লেখ করেছেন? কী আছে অপশানগুলি? ম্যাকডুগাল, ইউং, পিটার্স, না ফ্রয়েড? তাহলে এই অবচেতন পেশনা এই ধারণাটি কে উল্লেখ করেছিলেন? সে হচ্ছে ফ্রয়েড। তার উত্তর এখানে কী হবে? অপশান ডি। দেখো তারপরে প্রশ্নটা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখো প্রশ্নে কী আছে? নিচের কোনটি সঠিক নয়? এখানেও কী বলেছে? কোনটি সঠিক নয়? কী আছে প্রশ্নটি? ওয়াগনারের পেছনের কারণ নির্দেশন তত্ত্বে সাফল্য বা ব্যর্থতার 4টি যুক্তির কথা বলেছেন। তার মধ্যে অন্যতম হলো কি? ক্ষমতা, প্রচেষ্টা, নিরপেক্ষতার অভাব, না ভাগ্য? তাহলে আমরা এই একটু আগেই 4টে যুক্তি, সেই যুক্তিগুলো আমরা মাত্র করে দেখে নিলাম। তাহলে কি বলেছে এখানে? 4টির মধ্যে অন্যতম সেগুলো কি? এখানে কি হচ্ছে প্রশ্নটি? যে কোনটি সঠিক নয়?
এখানে 4টে যুক্তির মধ্যে 3টি দেওয়া আছে, আর একটি হবে না। তাহলে কোনটি হবে না? ক্ষমতা, প্রচেষ্টা আর ভাগ্য, এগুলো হচ্ছে তার যুক্তি। 4টে যুক্তির মধ্যে 3টি যুক্তি, এই 3টি হচ্ছে অন্যতম। আর কোনটি সঠিক নয় সেটা হচ্ছে নিরপেক্ষতার অভাব। নিরপেক্ষতার অভাব হচ্ছে ওয়াগনারের যে পেছনের কারণ তত্ত্বে সাফল্য ব্যর্থতার যুক্তি দেওয়া হয়েছিল, তার মধ্যে 4টের মধ্যে এইটা পড়ে না। তাহলে উত্তর এখানে কী হয়ে গেল? নিরপেক্ষতার অভাব, এটা হচ্ছে ভুল রয়েছে। দেখো তারপরে প্রশ্নটি কী হয়েছে যে শ্রেণীকক্ষ পরিচালনার ক্ষেত্রে কোন উপকরণটির গুরুত্ব অপরিসীম। কী বলা হচ্ছে যে শ্রেণীকক্ষ পরিচালনার ক্ষেত্রে কোন উপকরণটির গুরুত্ব অপরিসীম। কী আছে? রেডিও, ম্যাপ, গ্রামোফোন না ব্ল্যাকবোর্ড। তাহলে আমরা কি জানি প্রতিটি শ্রেণীকক্ষে কী থাকে? একটা করে ব্ল্যাকবোর্ড থাকে। এই ব্ল্যাকবোর্ডটি এমন একটি উপকরণ যেটা সমস্ত ক্ষেত্রেই অপরিহার্য, তাহলে অপরিসীম। সেই জন্য এখানে কি উত্তর হবে? ব্ল্যাকবোর্ড। বাকিগুলো কী আছে? রেডিও, ম্যাপ, গ্রামোফোন, এগুলো হলেও হবে আবার না হলেও হবে। তাহলে উত্তর এখানে কী হলো? অপশান ডি। দেখো তারপরে প্রশ্নটি কী রয়েছে যে নিম্নলিখিত কোনটি আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়। কী বলেছে? আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয় 4টির মধ্যে কোনটি? কী আছে অপশানগুলি? নির্ভুলতা, উপলব্ধি, অভিব্যক্তি না বাক্য গঠন। তাহলে নির্দিষ্ট পাঠের কোনগুলো বৈশিষ্ট্য? নির্ভুলতা, উপলব্ধি আর অভিব্যক্তি, এটা হচ্ছে কি আদর্শ পাঠের বৈশিষ্ট্য। তাহলে এখানে কী বলেছে? আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়, সেটা কি? বাক্য গঠন। বাক্য গঠন হচ্ছে আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়। বাক্য গঠনকে আমরা লেখাও করতে পারি। তাহলে আদর্শ পাঠ কি এখানে হচ্ছে? লেখার মাধ্যমে পাঠ হচ্ছে না, বলার মাধ্যমে হয়। তাহলে উত্তর কী হলো? অপশান ডি। দেখো তারপরে 15 নম্বর প্রশ্নটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের এই প্রশ্নটিও তোমাদের জন্য ভিভিআই প্রশ্ন, ভালো করে দেবে। কী আছে? বৃহত্তর পাঠের পূর্বে কোন পাঠের প্রয়োজন? বৃহত্তর পাঠের পূর্বে কোন পাঠের প্রয়োজন? অনুপাঠ, সমন্বিত পাঠ, জীবনী পাঠ না শিশু পাঠ। কী বলেছে? বৃহত্তর পাঠের পূর্বে কোন পাঠ প্রয়োজন? সেটা হচ্ছে অনুপাঠ। উত্তর হবে অপশান এ। দেখো এরপরে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে সব প্রশ্নগুলো দেবে। কী আছে প্রশ্নটি? গ্রামোফোন কোন ধরনের শিক্ষা উপকরণ? গ্রামোফোন কোন ধরনের শিক্ষা উপকরণ? দেখো অপশানগুলি কী আছে? দর্শন ভিত্তিক, শ্রবণ ভিত্তিক, শ্রবণ ও দর্শন ভিত্তিক না সক্রিয়তা ভিত্তিক। তাহলে গ্রামোফোন দ্বারা আমরা কী করি? শুনতে পাই। তাহলে কী হয়? সেটা হচ্ছে শ্রবণ ভিত্তিক। আমরা কি দেখতে পাই? গ্রামোফোন দ্বারা দেখতে পাই না। তাহলে কী হয়? শোনার মাধ্যমে এটা ব্যবহার করা হয়। তাহলে এটা কী হচ্ছে? শ্রবণ ভিত্তিক। তাহলে উত্তর কী হলো? অপশান বি। দেখো তারপরে প্রশ্নটি কী রয়েছে যে পাঠ পরিকল্পনার উৎস হলো কি? পাঠ পরিকল্পনার উৎস কি? গেস্টাল মনোতত্ত্ব, জোহান হারবার্টের চিন্তাধারা, বিএফ স্কিনারের ব্যাখ্যা, ডিউই ও কিলপেট্রিস্কের প্রস্তাব। তাহলে কী হয়েছে? পাঠ পরিকল্পনার যে উৎস সেটা কিসের মাধ্যমে হয়? সেটা হচ্ছে গেস্টাল মনস্তত্ত্বের মাধ্যমে হয়। তাহলে উত্তর কী হবে? অপশান এ। দেখো তারপরে 18 নম্বর প্রশ্নটি কী রয়েছে? জ্ঞানমূলক পাঠ কাকে বলা হয়? জ্ঞানমূলক পাঠ কাকে বলা হয়? যে পাঠের ফলে জ্ঞান অর্জিত হয়, যে পাঠের ফলে শ্রেণী কোলাহল মুখর হয়, যে পাঠে ফলে রসোপলব্ধি হয়, আর কি আছে? যে পাঠের ফলে পাঠ্য অংশ শিক্ষার্থীরা প্রয়োগ করে দেখাতে পারে। কি বলেছে? জ্ঞানমূলক পাঠ কাকে বলা হয়? যে পাঠের ফলে জ্ঞান অর্জিত হয়। তাহলে সেটা কথা রয়েছে অপশান এতে। তাহলে উত্তর কী হবে? অপশান এ। কী আছে? জ্ঞানমূলক পাঠ হচ্ছে যে পাঠের ফলে জ্ঞান অর্জিত হয়। এরপরে প্রশ্নটি কী রয়েছে যে শিক্ষক শিক্ষণ কী ধরনের প্রক্রিয়া? শিক্ষক শিক্ষণ কী ধরনের প্রক্রিয়া? একমুখী প্রক্রিয়া, দ্বিমুখী প্রক্রিয়া, ত্রিমুখী প্রক্রিয়া না কোনোটিই নয়। তাহলে শিক্ষক শিক্ষণ কী ধরনের প্রক্রিয়া? সেটা হচ্ছে ত্রিমুখী প্রক্রিয়া। উত্তর এখানে কী হবে? অপশান সি। দেখো তারপরে প্রশ্নটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। কী যে প্রশ্নটি? পাঠ পরিকল্পনার ফলে কি হয়? পাঠ পরিকল্পনার ফলে কি হয়? শক্তি ও সময়ের অপচয় ঘটে, শক্তি ও সময় বাঁচে, দ্রুত সিলেবাস শেষ করা যায় না শিক্ষার্থীদের স্কুলে যেতে সুবিধা হয়। তাহলে পাঠ পরিকল্পনা আমাদের কেন করি? যাতে দ্রুত সিলেবাসটাকে শেষ করতে পারি। তাহলে এখানে উত্তর কী হবে? অপশান সি। কী আছে? পাঠ পরিকল্পনার ফলে কী হয়? দ্রুত সিলেবাস শেষ করা যায়। তাহলে আমরা কখন কি পড়াবো, কোন সময়ে বা কোন দিন আমরা শিক্ষার্থীদের কীটা পড়াবো, সেইটা যদি আগে থেকে আমরা ঠিক করে রাখি তাহলে কী হয়? দ্রুত সিলেবাসটাকে শেষ করতে পারি। তাহলে উত্তর এখানে কী হবে? অপশান সি। দেখো তারপরের প্রশ্নটি কী রয়েছে যে স্মার্ট কথাটি পাঠদানের কোন অংশটির সঙ্গে যুক্ত? স্মার্ট কথাটি পাঠদানের কোন অংশের সঙ্গে যুক্ত? আয়োজন, উপস্থাপন, মূল্যায়ন না ওয়ার্কশিট। তাহলে স্মার্ট কথাটি পাঠদানের কোন অংশের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে ওয়ার্কশিটের সঙ্গে যুক্ত। উত্তর হবে অপশান ডি। দেখো তারপরে প্রশ্নটি কী রয়েছে যে পাঠ পরিকল্পনার ফলে শিক্ষকের কি উপকার হয়? পাঠ পরিকল্পনার ফলে শিক্ষকের কি উপকার হয়? একটু আগে আমরা এরকম একটা প্রশ্ন দেখলাম। কী আছে অপশানগুলি? তার স্কুলে যাওয়া সহজ হয়, তিনি ভালোভাবে বিশ্রাম নিতে পারেন, তিনি ভালো খাবার খেতে পারেন, তিনি শিক্ষণের উদ্দেশ্য ও পদ্ধতি সম্পর্কে অবহিত হতে পারেন। তাহলে কী বলছে? পাঠ পরিকল্পনার ফলে শিক্ষকের কী উপকার হয়? তিনি শিক্ষণের উদ্দেশ্য ও পদ্ধতি সম্পর্কে অবহিত হতে পারেন। তাহলে উত্তরে হবে অপশান ডি।
দেখো তারপর 23 নম্বর প্রশ্নটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে কী আছে। পাঠ পরিকল্পনা কোন ভিত্তিতে হওয়া উচিত? পাঠ পরিকল্পনাটা কোন ভিত্তিতে হওয়া উচিত? অর্থনৈতিক ভিত্তিতে, বাণিজ্যিক ভিত্তিতে, সামাজিক ভিত্তিতে, না মনোবৈজ্ঞানিক ভিত্তিতে? তাহলে কী বলছে, পাঠ পরিকল্পনা এটা কোন ভিত্তিতে হয়ে থাকে? সেটা হচ্ছে মনোবৈজ্ঞানিক ভিত্তিতে। উত্তর হবে অপশান ডি। এরপরে প্রশ্নটি কী রয়েছে যে জ্ঞান সম্বন্ধীয় উদ্দেশ্যের উচ্চতর স্তরের উদ্দেশ্য কোনটি? জ্ঞান সম্বন্ধীয় উদ্দেশ্যের উচ্চতর স্তরের উদ্দেশ্য কোনটি? জ্ঞান, সংশ্লেষণ, প্রয়োগ, না মূল্যায়ন? কী বলছে, জ্ঞান সম্বন্ধীয় যে উদ্দেশ্যের তার উচ্চতম স্তর কোনটি? সেটা হচ্ছে মূল্যায়ন। উত্তর কী হবে? অপশান ডি। দেখো তারপর 25 নম্বর প্রশ্নটি কী রয়েছে যে কোনটি অনুভূতিমূলক উদ্দেশ্য? কোনটি অনুভূতিমূলক উদ্দেশ্য? সংগঠন, বিশ্লেষণ, প্রয়োগ, না জ্ঞান? কী বলেছে, কোনটি অনুভূতিমূলক উদ্দেশ্য? সেইটা হচ্ছে সংগঠন। উত্তর কী হবে এখানে? অপশান এ। তারপর দেখো আজকে আমাদের শেষ প্রশ্নটি কী রয়েছে যে কোনটি মনোপেশিজ উদ্দেশ্য? কোনটি মনোপেশিজ উদ্দেশ্য? প্রয়োগ, মূল্যায়ন, মূল্য প্রদান, না হাতের কাজ? কী বলছে, কোনটা পেশিজ উদ্দেশ্য? মনোপেশিজ উদ্দেশ্য কোনটা? হাতের কাজ। তার উত্তর এখানে কী হবে? অপশান ডি। তো থ্যাংকস ফর ওয়াচিং ফর দিস ভিডিও। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক করে দেবে, এবং যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এরকমই খুবই গুরুত্বপূর্ণ আরও ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই। তো দেখা হবে আমাদের পরের ভিডিওতে। ততদিন সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।